হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 3 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 138 ও 139। এখানে দেখে প্রথম কোশ্চেনে বলেছে 160 টাকার 35% হলো, তাহলে 160 ইন্টু 35 বাই 100। শূন্য শূন্য কাটছে, 5 7 35 আর 5 2 10, 2 8 16 সমান 8 গুণিত 7, 8 7 হচ্ছে 56, তাহলে 56 টাকা হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেওয়া আছে 15 এক্স স্কোয়ার ওয়াই আর 45 এক্স ওয়াই স্কোয়ার এর লসাগু। লসাগু আমরা দুভাবে করতে পারি, ডিরেক্ট আর হচ্ছে কি উৎপাদক আকারে। বলতে দেখো তোমরা যেহেতু এমসিকিউ বলেছে, তোমরা এইভাবে করবে, প্রথমের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো লসাগু। তাহলে 15 আর 45 যদি আমরা লসাগু করি তাহলে পাবো কত? 45। তারপর করবে কি, যে চলরাশিগুলো আছে সেই চলরাশিগুলি সর্বোচ্চ ঘাত যেটি থাকবে সেটি। এখানে দেখো রয়েছে 2 আর এখানে 1, এক্স এর ক্ষেত্রে এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, আর ওয়াই এর ক্ষেত্রেও দেখো এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, তাহলে লসাগু হচ্ছে 45 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেল? অপশন সি হচ্ছে অ্যান্সার। না হলে তোমরা কিভাবে করবে, যে 15 এক্স স্কোয়ার ওয়াই কে আমরা ভাঙবো এই ফর্মে, 3 গুণিত 5 15, এক্স স্কোয়ার কে লিখবো এক্স ইন্টু এক্স আর ওয়াই 45 এক্স ওয়াই স্কোয়ার। 45 কে আমরা এইভাবে লিখবো 3 গুণিত 3 গুণিত 5 গুণিত এক্স গুণিত ওয়াই ইন্টু ওয়াই হলো। তাহলে লসাগু সমান লসাগু সমান হচ্ছে কত? দেখো প্রথমে আমরা কি দেখি, যেগুলো মিল থাকে সেগুলো লিখি, তারপর যেগুলো মিল হয় না সেগুলো লিখি। মিল দেখো কততে রয়েছে, মিলগুলো আমরা দাগ দিচ্ছি 3 3, তাহলে দুটো 3 মিল আছে, তাহলে একটা 3 লিখলাম। এখানে দেখো 5 আর 5 গুণিত 5 লিখলাম। আর দেখো সংখ্যা কোনো মিল নেই, এরপর দেখি এক্স এক্স আর এখানে এক্স, তাহলে দুটো এক্স এর থেকে দুটো এক্স এর মধ্যে একটা এক্স। এখানে দেখো ওয়াই আর ওয়াই ইন্টু ওয়াই লিখলাম। কারণ মিল নেই, একটা 3 এ মিল নেই, একটা এক্স মিল নেই আর একটা ওয়াই মিল, সবগুলো যদি আমরা গুণ করি তাহলে পাবো 45 এক্স স্কয়ার ওয়াই হয়েছে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা এইভাবেই করবে, আর যদি 2 নম্বরের কোশ্চেন আসে তখন তোমরা এইভাবে ভেঙে দেখাবে। পরের কোশ্চেন দিয়েছে যে এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 15 এর একটি উৎপাদক x মাইনাস 5 হলে অপর উৎপাদকটি হবে। তাহলে দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ। এটা দেখো মধ্যছক বিশ্লেষণ করলেই আমরা পেয়ে যাবো। তাহলে এক্স স্কয়ার মাইনাস মধ্যছকে বিশ্লেষণ কিভাবে করা হয়, এক্স স্কয়ারের যে সহগ থাকে আর যে ধ্রুবক পদ থাকে প্রথমে এই দুটোকে গুণ করে আমরা উৎপাদকে ভাঙি, সেই উৎপাদক গুলো থেকে আমরা এক্স এর যে সহগ থাকে সেই সহগ নিয়ে আসি যোগভাগ। তাহলে এখানে দেখো 1 রয়েছে আর 15 রয়েছে, গুণ করলে আমরা 15 পাচ্ছি, তাহলে 3 আর 5, 15 উৎপাদক 3 আর 5, তাহলে 3 আর 5 থেকে আমরা 8 নিয়ে আসি, যোগ বা বিয়োগ করি। তাহলে 5 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে পাচ্ছি 8, তাহলে 5 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 15 সমান এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস সমান কমন কি যাচ্ছে, দেখো এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 5 মাইনাস 3 এখান থেকে কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস। বোঝা গেল? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এর দুটি উৎপাদক মাইনাস 3 আর মাইনাস 5। এখানে একটি উৎপাদক বলেছে 5, তাহলে অপর উৎপাদক কি হবে কত? x মাইনাস 3। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেছে আশা করি। পরের কোশ্চেন বলেছে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে সময়। তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত আছে, তাহলে সময় আর কাজ, তাহলে বেশি সময় হলে কাজের পরিমাণ বেশি হবে, তাহলে সরল সম্পর্ক। উল্টো দিক থেকে যদি আমরা বলি যে কাজের সময় যদি কম হয় তাহলে কাজের পরিমাণও কম হয়, সম্পর্ক হচ্ছে কি সরল সম্পর্ক। অপশন এ তে দেখো দিয়েছে,
সরল সংখ্যা। অ্যান্সার হচ্ছে অপশন। পরের কোশ্চেনে বলেছে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দিয়েছে 1:3, বলে জলের আনুপাতিক হারে দেওয়া আছে। সিরাপ আর জলের অনুপাত, সিরাপ ইস টু জল সমান 1:3। মোট অনুপাত সমান হচ্ছে 1+3 সমান হচ্ছে, অতএব জল সমান 3 ভাগ আর মোট হচ্ছে 4, 3/4 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, 3/4 এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি করে, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় সমান, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এরপর হচ্ছে প্রথম কোশ্চেনে বলেছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% হ্রাস করা হলো, এতে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি করা হয়? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে 20%, প্রস্থ বৃদ্ধি করা হচ্ছে আর প্রস্থ হ্রাস করা হচ্ছে 20%। তাহলে প্রথমে আমরা ধরে নিব দৈর্ঘ্য। প্রথমে আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x আর প্রস্থ সমান, তাহলে ক্ষেত্রফল সমান x × y। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম x। এখন দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল x, তার 20% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে x প্লাস x × 20/x, এটা হচ্ছে কি দৈর্ঘ্য। যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি দেখো, 20×5 সমান x প্লাস x/5 সমান 6x/5, 6x/5 এটা হচ্ছে কি পরিবর্তিত দৈর্ঘ্য, বলতে 20% বৃদ্ধি করার পর প্রস্থ 20% হ্রাস করা হচ্ছে। প্রস্থ ছিল কত y ইন্টু, তাহলে দেখো y হ্রাস হয়েছে তাহলে মাইনাস, তাহলে y ইন্টু 20/x, তাহলে একই রকম ভাবে পাচ্ছি 5, তাহলে y মাইনাস 5/y/5 সমান হচ্ছে 4x/5। দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো, দুটোর গুণফলই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 6x/5 ইন্টু 4y/5 এটা হচ্ছে ক্ষেত্রফল। গুণ করলে আমরা পাচ্ছি কত দেখো, 6 আর 4 24 আর xy, তাহলে 24xy হচ্ছে নতুন আয়তক্ষেত্র। তাহলে আগে ক্ষেত্রফল ছিল কত xy, এখন ক্ষেত্রফল হয়েছে 24xy, তাহলে হ্রাস পাচ্ছে, কত হ্রাস পাচ্ছে, xy ছিল আর 24xy/25 এটা হলো, তাহলে দুটোর বিয়োগ করলে, এই যে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত xy/25, তাহলে xy/25 হচ্ছে ক্ষেত্রফল হ্রাস। তাহলে শতকরা হ্রাস, তাহলে যেটা হ্রাস পেয়েছে xy/25 ইন্টু xy কেন, আগে ছিল xy ইন্টু হচ্ছে শতকরার জন্য, এখানে দেখো কাটছে xx আর 25 4 শতকরা হ্রাস হচ্ছে, তাহলে 4%, এটা বোঝা গেছে। পরের কোশ্চেন বলেছে 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে 84 বর্গমিটার দেওয়াল দুদিনে চুনকাম করে, তাহলে 84 বর্গমিটার দেওয়াল দুদিনে চুনকাম করে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 256 বর্গমিটার দেওয়াল 4 দিনে চুনকাম করতে মোট কতজন লোক, কতজন লোক লাগবে বলেছে, এটা আমাদের হবে, অর্থাৎ লোক। এখানে দুটো জিনিস লক্ষ্য করো, দিন বলেছে 2 দিন আর বলেছে 7 ঘন্টা। দেখো দিন আর ঘন্টা দুটোই তো সমান, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, যে প্রতিদিন 7 ঘন্টা করে করছে, তাহলে দুদিনে মোট কত ঘন্টা কাজ হচ্ছে। এই সময়টাকে যদি আমরা তোমাদের ঘন্টায় কনভার্ট করি, তাহলে দুদিনে মোট কত ঘন্টা কাজ করছে, 7 গুণিত। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে প্রতিদিন 8 ঘন্টা কাজ করছে, 4 দিন কাজ করেছে, তাহলে মোট সময় 4 গুণিত 8 ঘন্টায় হয়ে গেছে। এরপর দেখো বাকি একই রকম যেভাবে আমরা করি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের টেবিলটা বানিয়ে নেওয়া, এই কাজের পরিমাণ আর এটা সময়টা হচ্ছে আমরা ঠিক আছে। কাজের পরিমাণ প্রথমে দিয়েছে দেখো 84 বর্গমিটার, সময় প্রতিদিন 2 ঘন্টা, প্রতিদিন 7 ঘন্টা করে দুদিন কাজ করবে, তাহলে 3 লোক সংখ্যা কত লেগেছে, 3 জন। পরে কি 256
বর্গমিটার। চুনকাম করতে হবে, সময় কত দেখো 4 ঘন্টা 8 ঘন্টা করে কাজ করেছে 4 দিন, তাহলে 4 গুণ 8, তাহলে লোক সংখ্যা বেশি। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, প্রথম ক্ষেত্রে দেখতে হবে যে কোন সম্পর্কে রয়েছে, সরল সম্পর্ক না বেশি। ঠিক আছে, কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা, দেখো কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে লোক সংখ্যা বেশি দরকার হবে, বা উল্টো দিক থেকে যদি বলি লোক সংখ্যা বেশি হয় তাহলে কাজের পরিমাণও বাড়ে। কাজের পরিমাণের সঙ্গে লোক লোক হচ্ছে সরল সংখ্যা, এইগুলো তোমাদের ভালো করে। আর সময় আর লোক, সময় যদি বেশি লাগে তাহলে সময়, লোক থেকে যদি আমরা ভাবি তাহলে লোক যদি বেশি হয় তাহলে কম সময়ে কাজ হবে, লোক যদি কম হয় তাহলে বেশি সময় লাগবে, তাহলে এটা কি বোঝা গেল। তাহলে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক আশা করি বুঝতে পেরেছো। সরল সম্পর্কের ক্ষেত্রে দুটোই যদি বাড়ে তাহলে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হচ্ছে কি একটি বাড়ে আর একটি যদি কমে তখন বোঝা গেল। তাহলে সরল আর ব্যস্ত আমরা, তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে এটা যেহেতু সরল রয়েছে তাহলে কি পাবো, 84/256 সমান হচ্ছে c/x। লোক সংখ্যা যেহেতু নির্ণয় করতে হবে সেটা আমরা ধরে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপরে একবার ডিরেক্ট এই লাইনটা তোমাদের বুঝতে দেবো, আগে কোথা থেকে আসছে কোনো ভালো। এটা হচ্ছে সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা কি পাবো, 2 × 7/4 × 8 সমান হচ্ছে x/, হয়েছে। এরপর এই দুটোকে আমরা সমান x/3 এই ফর্মে নিব, তাহলে কি পাবো x/3, তাহলে সমান উল্টে যাবে 256/, হয়ে গেল। অতএব লোক লাগবে কতজন, যে লেখা হয়েছে লোক লাগবে কতজন, তাহলে x হচ্ছে আমরা কতজন লাগবে ধরেছি, তাহলে x সমান হবে তখন কত, x সমান 3 × 256/84 ইন্টু হচ্ছে 2 × 7 হচ্ছে, এটাই হচ্ছে লোক সংখ্যা। হয়ে গেল। এরপর আমরা একটু ক্যালকুলেশন করবো, তাহলে হয়ে গেল। ক্যালকুলেশনটা দেখে নাও, এখানে করে দিচ্ছি। 3 দিয়ে যদি ভাগ কাটি তাহলে কত পাচ্ছি দেখো, 2 আর 6 8, 7 4 8 হয়েছে। 256 হচ্ছে 16 স্কয়ার, তাহলে 4 4 16, এটা কেটে যাচ্ছে 16, তাহলে 8 2 16 সমান 4 জন হচ্ছে, বুঝা গেল। আর এটা ভুল লেখা হয়েছে, পরের কোশ্চেনটা এখানে চলে এসেছে, রাস্তার কাজে তোমাদের একটা অঙ্ক আছে পরে, সেটা তোমরা দেখে নাও। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4 জন, বুঝা গেল। পরের কোশ্চেন বলেছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দেওয়া আছে, হয়েছে। 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মিশিয়ে যে নতুন মিশ্রণ পাওয়া যাবে তাতে তামা আর দস্তার অনুপাত, দুটো মিশ্রণ রয়েছে। এইভাবে প্রথমে আমাদের মাথায় নিতে হবে যে কিভাবে করতে হবে আর কি বলা আছে, তাহলে তোমরা নিজের থেকে সমান। দুটো মিশ্রণ, 2 প্রকার পিতল আছে যেখানে তামা দস্তার অনুপাত দেওয়া আছে। তারপর বলেছে কি দেখো, যে এই 2 প্রকার থেকে 5:2 অনুপাতে নেওয়া হচ্ছে, অর্থাৎ যেহেতু অনুপাত দেওয়া আছে জানি না কত পরিমাণ নেওয়া হচ্ছে, আমরা ধরে নিচ্ছি প্রথম পিতল থেকে 5x পরিমাণ নেওয়া হচ্ছে আর দ্বিতীয় পিতল থেকে 2x পরিমাণ নেওয়া হচ্ছে। এতে এই 2x আর 5x এর মধ্যে পিতল আর হচ্ছে 5x আর 2x পিতলের মধ্যে তামা আর দস্তার আমরা পরিমাণ পাবো, সেখান থেকে আমরা তামা আর দস্তা বের করে মোট তামা আর মোট দস্তা, তাহলে কি যেটা দেওয়া আছে প্রথম প্রকার থেকে নেওয়া হচ্ছে 5x আর দ্বিতীয় প্রকার থেকে নেওয়া হচ্ছে 2x, তাহলে প্রথম প্রকার পিতলে তামা দস্তার অনুপাত কত দিয়েছে 8:3, তাহলে 5x এর মধ্যে পিতল কত থাকবে তামা কত থাকবে, তাহলে 5x এর মধ্যে পিতল আর তামা, তাহলে 5x × 8 মোট অনুপাত হচ্ছে কত, মোট অনুপাত 11, ঠিক আছে, সমান কত পাচ্ছি 40x/11, 40x/11, এটা হচ্ছে তামার পরিমাণ। একই রকম ভাবে আমরা বের করতে পারবো দস্তার পরিমাণ, তাহলে কত হবে 5x তার সাথে 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ 15x/11, এটা হচ্ছে দস্তার পরিমাণ।
একই রকম ভাবে আমরা বের করব দ্বিতীয় প্রকারে তামা দস্তার অনুপাত দেওয়া আছে। দ্বিতীয় প্রকার নেওয়া হচ্ছে 2x, তাহলে 2x এর মধ্যে তামা আছে আর দস্তা আছে বের করব। দিয়ে এই দেখো এই দুটো থেকে এখানে এসছে, এটা হচ্ছে নতুন পিতল, তাহলে এতে মোট তামার মোট দস্তা আছে কত আমরা বের করতে পারবো। তাহলে মোট প্রথমটি থেকে তামা এসছে কত 4x/11 আর দ্বিতীয়টি থেকে তামা এসছে 5x/11, তাহলে দুটো যদি যোগ করি তাহলে পাচ্ছি 5x। আর একই রকম ভাবে দস্তা পাচ্ছি 15x/11 প্লাস 7x/11 সমান হচ্ছে 2x। অনুপাত চেয়েছে নতুন পিতলে তামা আর দস্তার অনুপাত চেয়েছে, তাহলে নতুন পিতলে আমরা তামা পেলাম 5x আর দস্তা পেলাম 2x, অনুপাত যদি করি 5:2, এটাই হচ্ছে। বোঝা গেছে? বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ মেরামত করে। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসতে তাহলে রাস্তাটির বাকি অংশ মেরামত করতে কতদিন? তাহলে দেখো 30 জন লোক 15 দিনে 1/3 অংশ কাজ, বাকি কাজ, তার বাকি কাজ কত থাকছে? মোট কাজ 1 অংশ, তাহলে 3/7, এটা থেকে বিয়োগ করলে পাচ্ছি 4/7 অংশ, তাহলে বাকি কাজ। এই বাকি কাজ কতজন লোক করছে? দেখো 30 জন ছিল আর 10 জন এসছে, তাহলে মোট হচ্ছে 40 জন। 40 জন লোকে কাজ করছে 4/7 অংশ। সময় কত হবে? প্রথমে আমাদের করতে হবে টেবিল বানাতে হবে, টেবিলটা দেখে নাও। লোক সংখ্যা, কাজের পরিমাণ, সময়। প্রথমে লোক ছিল 30, কাজের পরিমাণ ছিল 3/7, সময় লেগেছে 15 দিন। তারপর হচ্ছে 30 এর সাথে 10 যোগ হয়েছে 40 জন, বাকি কাজ 1 - 3/7, ঠিক আছে। আর বের করতে হবে। একই রকম ভাবে আমাদের দেখতে হবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। কাজের পরিমাণের সঙ্গে সময়, কাজের পরিমাণের সঙ্গে সময় কি সম্পর্ক হবে? কাজের পরিমাণ, দেখো সময় যদি বেশি হয় তাহলে কাজ বেশি হবে, ঠিক আছে। আর লোক, দেখো বেশি লোক যদি হয় তাহলে কম দিনে কাজ হবে, আর কম লোক হলে বেশি দিন কাজ হবে, তাহলে সম্পর্ক কি হবে? এটার সঙ্গে এটা হচ্ছে। এক্ষুনি তোমাদের বললাম ব্যস্ত হলে কি সরল হলে কি, তো আরেকবার বলে দিচ্ছি। এটা আমরা ধরে নিচ্ছি x, তাহলে এটার সঙ্গে এটা কি সরল সম্পর্ক, অর্থাৎ 3/7/4/7 সমান হচ্ছে 15/x হয়ে গেল। x/15 আকারে লিখছি, তাহলে x/15 সমান হচ্ছে 4/7 বাই হচ্ছে, এখানে দেখো 7 কেটে যাচ্ছে 4/, x/15 সমান পেয়ে গেলাম 4/। এরপর এই দুটো হচ্ছে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 30/40 সমান হচ্ছে x/3 হয়ে গেল। x এর মান বের করতে হবে। x এর মান কি? সময়, তাহলে নির্ণেয় সময় সমান হবে কি? তাহলে x সমান 15 × 30/40 ইন্টু হচ্ছে দেখো 4/3, ঠিক আছে। এরপর আমরা ক্যালকুলেশন করবো। একটা একটা শূন্য কাটছে, 3 3 কাটছে, 4 4 কাটছে, 15 দিন হচ্ছে। বলেছে সোমা, রিমা ও রিয়া প্রত্যেকে একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন ও 15 দিনে করতে। তাহলে তিনজনে প্রত্যেকে আলাদা আলাদা দিনে কাজটি সম্পন্ন করছে, একজন 10 দিন, একজন 12 দিন আর একজন 14 দিন। তারা একসঙ্গে কাজ করলো। 3 দিন পর রিমা চলে গেল, তাহলে 3 দিন তারা একসাথে কাজ করেছে। তাহলে বাকি কাজটি সোমা আর রিয়া প্রথমে শেষ করবে। এটা আমাদের প্রথমে আমরা ধরে নেব যে সম্পূর্ণ কাজ সমান 1 এবং তাহলে সোমা 10 দিনে করে 1 অংশ, 10 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করছে হয়েছে। এরপর হচ্ছে রিমা 12 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/12 অংশ। আর হচ্ছে হিয়া 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1। দেখো আমরা বের করলাম কি 1 দিনে কে কত পরিমাণ কাজ করছে সেটা আমরা বের কেন করলাম। তারা দেখো 3 দিন তারা একসাথে কাজ করেছে, তাহলে 1 দিন তারা যদি
একসাথে কাজ করে তাহলে মোট কত পরিমাণ কাজ হচ্ছে, তাহলে একদিন যদি তারা একসাথে কাজ করে তাহলে মোট কাজের পরিমাণ কত হবে, তিনটির যোগফল। তাহলে একদিনে কাজ করে একের 10 একসাথে, একের 12 প্লাস একের 15, এত পরিমাণ কাজ করছে তারা কি একদিন। লসাগু কত হবে 60, 6, 5 আর 4 সমান 10, 15 বাই 60 সমান হচ্ছে 1। একদিনে তারা একসাথে কাজ করছে একের 4 অংশ তারা একদিনে করছে। তিনজন যদি একসাথে কাজ তারা তিনজন হচ্ছে 3 দিন কাজ করছে, তাহলে 3 দিনে মোট কত পরিমাণ কাজ করবে, একের 4 গুণিত 3 সমান হচ্ছে 3-এর 4। এখানে দেখে নাও 3-এর 4 অংশ তারা কাজ করেছে 3 দিনে, তাহলে বাকি কাজ কত হবে, সম্পূর্ণ কাজ 1 ধরেছি, তাহলে 1 মাইনাস 3-এর 4 হচ্ছে 1। একের 4 অংশ কাজ তারা কে করবে, তাহলে দুজন করছে, একটা হচ্ছে সোমা আর হচ্ছে, তিনজনে কাজ করেছে 3-এর 4 অংশ, বাকি কাজ দুজনে করছে, একটা হচ্ছে সোমা আর একটা হচ্ছে। তাহলে এই দুজন একদিনে কত কাজ করছে, একদিনে এই দুজন দেখো সোমা একের 10 অংশ করছে আর কে হচ্ছে একদিন, তাহলে যোগ যদি করে লসাগু হচ্ছে কত 30, তাহলে 3 আর 2 5 সমান 5 বাই 30 সমান হচ্ছে একের 6 অংশ কাজ করছে তারা একদিন, এই দুজন। তাহলে উল্টো দিক থেকে যদি লিখি, তার কারণে এই দুজনকে বাকি কাজ বলতে একের 4 অংশ কমপ্লিট করতে হবে। তাহলে দুজন একত্রে একের 6 অংশ কাজ করে একদিন, এক অংশ কাজ করে উল্টে যাচ্ছে তাহলে 6 দিনে, আর একের 4 অংশ কাজ করে, তাহলে 6 ইন্টু একের 4 2 আর 3 সমান 3/2 সমান 1 দিন। এত দিন সময় লাগবে তাদের, বোঝা গেল? এটাই হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।